আয়োজিত আজকের এই বিশাল কর্মী সংগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, আজকের এই সভার বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমার প্রিয় সঙ্গে এই অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জনাব মোবারক হুসাইন, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজ আপনাদেরকে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজ থেকে 1 বছর আগেও এমন একটি মুহূর্তে আমরা কল্পনা করতে পারি আল্লাহ তাআলা সকল শরীরের অংশ বন্ধুবানের চোখের পানির ফোঁটা অঙ্গ এবং আহত ভাইজান আজারি শুনে এবং কবুল করে বাংলাদেশের মানুষকে 2026 সালের 5 আগস্ট ফেসিবাদের হাত থেকে মুক্তি দান করেছেন। সেই মুক্তি পেয়েই আজকে আমরা মুক্ত পরিবেশে দুটি কথা বলার সুযোগ পাচ্ছি। আরেকবার আল্লাহ করে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? এই কথাটা তো 1 বছর আগে জিজ্ঞাসা করার কোনো উপায় ছিল না। এই চুয়াডাঙ্গা জেলায় জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে মন করে এর আগে 2-2.5 বছর আমরা দেখতে পারিনি, কথা বলতে পারিনি, এসেছি দফায় দফায়, কাজ করেছি চুপি চুপি, চলে যেতে হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে। কারণ একটা বেশিরভাগ এই জাতির সমস্ত অধিকার ছেড়ে দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীকে শান্তিতে কোথাও দাঁড়াতে দেয়নি। নেত্রকোনায় একটি বাড়িতে, গ্রামের একটা বাড়িতে বাপ বেটা দুজন মিলে দুপুরের খাবার গ্রহণ করছিলেন। বাবা জামাত ইসলামের কর্মী, ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী, দুইজনকে ধরে নিয়ে তাদের দুজনের হাসপাতালে মামলা দেয়। দুপুরের ভাত খাওয়ার নাম করে হাসপাতালে আছে। সম্মানিত ভাইরা, বিভিন্ন জায়গায় আমাদের বাড়িতে আমাদের ঘরে কি থাকে? আমাদের ঘরে তো নাচ গানের বই থাকে না। আমাদের ঘরে থাকে আল্লাহর কোরআন, আমাদের ঘরে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাদের ঘরে থাকে ইসলামী জ্ঞান শিক্ষা জিজ্ঞাসার বই, আমাদের ঘরে থাকে বিজ্ঞান প্রযুক্তির বই, সাহিত্য থাকে, ইতিহাস থাকে। এটাই স্বাভাবিক। বইগুলা শুধু নিয়ে বলতে হচ্ছে এখানে জঙ্গি বই পাওয়া গেছে। এই জঙ্গি মৌলবাদ কথা বলে বলে স্বাধীনতার পক্ষ এবং দুর্ভোগের শক্তিতে দেশকে জাতিকে বিভক্ত করেছে। বিভিন্ন ধর্মের মধ্যে বিভক্তি এনে এই বন্ধুরা, ও বন্ধুরা, এবং শহরের বলা আমাদের কাজ করবে। শুরু করে শুনতে থাকেন, যতটুকু পারেন মন করে দেখতে থাকেন। আপনারা বিভিন্ন দলের উপরে এই বিশ্লেষণ সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের মুখ থেকে বের নেওয়া হয়েছে। আমাদের সবগুলো দেশ পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে ঘুরতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আমাদের অফিসগুলোকে সিলগালা করে রাখা হয়েছিল। এটাও আর কোনো দল বলতে পারবে না। আমাদের নেতৃত্বের বাড়িঘরে বুলডোজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এটাও অন্য কোনো দলের ক্ষেত্রে হবে না। সম্মানিত ভাইরা, একমাত্র যে দলের বিরুদ্ধে কায়দা কানুন করে অন্যায়ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন ছেড়ে দিয়েছিল, আর কোনো দলের নিবন্ধন ছেড়ে নেয় না। বিপ্লবের মুখে সরকার বিশাল হয়ে 1 আগস্ট 2024 সালে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় না। তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা?
আবার বলেন কোনটা? জামাত ইসলামী। সম্মানিত ভাইরা, শুধু কয়েকজন নেতা জীবন যায় নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে। এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়। আমাদের মনে অনেক দুঃখ ছিল, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের পরিবার সংস্থান ছাত্র যুবকদের তরুণ আন্দোলনের মধ্য দিয়ে আমার জনগণের সহযোগিতায় আল্লাহ তাআলা দেশবাসীকে দুনিয়া থেকে বিদায় করেছেন, বাংলাদেশ থেকে বিদায় করেছেন। এর যুগে রুহুল আমিন বলেছেন, কবরস্থান, মসজিদ, কেবলা, মন্দির, রাস্তাঘাট, সুরখানবাগ সবগুলোতে প্রাকৃতিক পরিবেশের সম্পদ উত্তোলন করা হয়েছে। তার সম্পদ উত্তোলন করে তার ছাড়িয়ে রেখেছে। কারণ তারা এতটাই অপরাধ করেছে, লোকজন প্রয়াস করে এসেছে, মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা বানিয়ে গেছে। আমরা তাদেরকে বলি না, আমরা আমাদের বিচারটা দেখতে চাই। কারণ আমরা বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ, হাজি মুলামা, হাজি গায়িকা, এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে বিচারে খুন করেছে, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আপনারা যখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে, আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এদেশে আসেন, যদি দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি দেশের মানুষকে ভালোবাসে থাকেন, তাহলে সব থাকার দুঃখ বড় না। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা নাচে করে আপনাদেরকে ভালো জায়গা করতে। এই নাটকের ভাগ আল্লাহ আমার কপালে ঢুকায়নি, যদিও আমি বারবার জেলে গিয়েছি। জেলের ভাগ আমার কিন্তু বিস্ময়ে আসছে। লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকতেন, আপনি জেলের ভাগ খান নাই? আমি বললাম না, আমি 12 বছর আগে 5 রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এই জন্য জেলের ভাগ আমার বিস্ময়ে ফাঁকা আছে কিনা? গরম গরম সিঙ্গারা, গরম সিঙ্গারা। আমাদের দুঃখের একটাই জায়গা, আমাদের দেশটা সব কিছু আপনারা ধ্বংস করে দিয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে মোরবাইকের হাতে তুলে দিয়েছেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশে 25 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে বললেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগম ভাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে যারা বসে আছেন, তাদের কমপক্ষে 40 লাখ মানুষ আমি বিশ্বাস করি গত 15.5 বছর তারা কিন্তু ভোট দিতে পারে। প্রথম ভোটটা হলো আগামহাটলি মনের শান্তিতে ঘুমায় থাকতো। আমি গানগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়ায় সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন নির্বাহী ডিরেক্টর নিশিরাতে নির্বাচন, আর 24 করলেন আমি আর মামু, আমি আর আমি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামে ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই ভোটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করেছিল। এটাকেই দিলেন আপনারা শেষ করে। সম্মানিত ভাইয়েরা, তারা যা করার করেছে, এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা
দেশের আপামর জনগণ, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে, দেশটাকে যারা ভালোবাসে, আমরা সবাই ওই দেখো ওরা আমাদের জন্য দেশের যে পঙ্কাল রেখেছে, সেই পঙ্কালে আমরা বুঝবো এবং সামলা করাতে চাই। ওরা উন্নয়নের নামে লুট করার মহারাষ্ট্র কায়েম করেছিল, আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন করা শিখতে চাই। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা, এখানেও 6টা উপজেলা আছে সম্ভবত, তাই না? হ্যাঁ, 4টা উপজেলা, এটা একটা জেলা। আমরা কোন জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে, আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, আবার সেখানে মেডিকেল কলেজ আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, অনেকগুলো শিক্ষা আছে। কিন্তু চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে? চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয়? এটা কি 64 জেলার একটা নয়? এই চুয়াডাঙ্গা কি বাংলাদেশের উন্নয়নের কোনো অবদান নেই? এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য তারা বাংলাদেশের মানুষ খায় না? যদি তা খেয়ে থাকে তাহলে চুয়াডাঙ্গাকে তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে। যে প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে, আমরা বর্তমান সরকারকে বলবো, আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয়, আগামী 1 থেকে ইনসাফের কারণে কমপক্ষে 1টা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ। জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। 250 বেডের একটা হাসপাতাল আছে, কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না। হয় সেখানে জনশক্তি অপ্রতুল, হয়তো বা সেখানে যে সমস্ত সুবিধাটি থাকা দরকার সেগুলো নেই। এই জন্য বাধ্য হয়ে যেদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয়। অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না, তাই চোখে চোখে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই দাবি ন্যায্য দাবি, এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির